গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। সমতা আর সম্মানের বাংলাদেশ দেখতে চায় জনগণ। সবাই মিলে এসে এখানে ফুল দিতে পারছি শহীদদের। 52 সালে যে ভাষা আন্দোলনটা হয়েছে এবং আমরা এটা যাতে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি, নতুন প্রজন্মকে মাতৃভাষা সম্পর্কে জানানোর জন্য ওকে নিয়ে আসলাম। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। একুশের চেতনা ধারণ করে বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ করার প্রত্যয়। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। আমরা এবারের একুশকে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। স্বাধীনতার পর প্রথমবারের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো জামায়াত। শহীদ মিনারে যাওয়ার কারণ জানালেন দলের আমির। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। প্রথমবার তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অবমুক্ত করলেন ডাক টিকিট। ইরানে সীমিত সামরিক হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার জেরে ইউরোপেও সমরাস্ত্র মোতায়েন ওয়াশিংটনের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আজ মহান 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ বেদি। জাতি বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে। শুধু 21শে ফেব্রুয়ারি এলেই আবেগ আপ্লুত হয়ে দিনটি স্মরণ করা যথেষ্ট নয়, বরং ভাষাকে সুদৃঢ় ও সমৃদ্ধ করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে আসা জনস্রোতের কণ্ঠে উঠে এসেছে এই বার্তা। সকাল থেকেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল নিয়ে সালাম, বরকত, রফিক, জব্বারদের আত্মত্যাগকে স্মরণ করেছেন সবাই। অনেকেই পরেছেন একুশের প্রতীক সাদা কালো পোশাক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। একুশের চেতনা ধারণ করে সমতার দেশ করার আহ্বান সবার কণ্ঠে। আমার মা আমার হাত ধরে শহীদ মিনারে নিয়ে যেত, আমি আমার সন্তানকে নিয়ে এসেছি। আমার বাচ্চাও যেন 21শে ফেব্রুয়ারি মানে বুঝুক, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বুঝুক, এই জন্য নিয়ে এসেছি। আমার প্রথমবার বাবার সাথে এসেছি ফুল দিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমারও মাতৃভাষা রয়েছে, আমারও নিজের ভাষা গারো ভাষা রয়েছে। আমাদের যে পরিচয় আমরা বাঙালি, সেটা যেন আবার নিজের নতুনভাবে উচ্চারণ করছি। নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি। অসাম্প্রদায়িক, মানবিক, সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি 52 থেকে 24-এর শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। নতুন মন্ত্রিসভার সদস্যরা বলেন, এবারের 21 মুক্ত 21। এই চেতনা ধারণ করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ করার নতুন শপথ রাজনীতিবিদদের। সেই পলাশ শিমুল রাঙা দিনকে স্মরণ, মায়ের বুলি, বাংলার জন্য প্রাণ বিলানো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। তরতাজা তরুণ রক্তে মাখা স্মৃতির মিনারে অবনত বর্তমান। 52 ফিরে আসে 26-এর দারুণ শোকের রাতে।
মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত ১২টা বাজার ১ মিনিট আগে শহীদ বেদিতে পৌঁছান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শোকে স্মরণ করেন সেই বীর শহীদদের। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্যসহ এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও। পরে দলীয় প্রধান হিসেবে নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। সবশেষে তারেক রহমান তাঁর স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ৫২-এর অকুতভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ৩ বাহিনী প্রধান। পুষ্পস্তবক অর্পণ করেন ভাষা শহীদদের বেদিতে। এরপর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। ২১-এর চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন নেতারা। এই নতুন ২১-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। ছাত্রগণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তার মধ্যে হচ্ছে আমাদের যেন আমরা জাতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে সর্বোচ্চ মর্যাদা দিই। সেই হিসাবে আমরা এবারের ২১-কে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। আগামীতেও ইনশাআল্লাহ আমরা জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্যকে, সংস্কৃতিকে ধারণ করে যথাযথ মর্যাদার সাথে সবকিছু আমরা পালন করব। সরকারের মন্ত্রীরা বলেন ২১ বরাবরই প্রাসঙ্গিক এই বাংলাদেশে। স্বাধীনতার প্রেরণা, স্বাধীনতার যে আমাদেরকে যে দেশপ্রেম, এগুলো তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার দেশে পার্লামেন্টের আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। আমরা এখন জনগণের স্বপ্নকে পূরণ করার কাজে আত্মনিয়োগ করব। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। মধ্যরাতে ঢল নামে সাধারণ মানুষের। এখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলে ২১-এর প্রথম প্রহরে যে অগণন মানুষের ঢল, সেই ঢলও যেন তাই উচ্চারণ করছে। ২১-এর সেই চেতনাকে, নিজের অধিকার রক্ষার ন্যায্যতার সেই চেতনাকে ধারণ করে তারা পথ চলতে চায়। আগামীর সেই পথ চলায় যেন আর কোনো রফিক, জব্বার, শফিউরের প্রাণ বলি দিতে না হয়, তাই যেন পুনর্ব্যক্ত করছে নতুন পরিবর্তিত পরিস্থিতি কিংবা নতুন রাজনৈতিক সরকারের প্রথম এই ২১ ফেব্রুয়ারিতে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে আপোষহীন বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ফ্যাসিবাদ কায়েম করে মুক্তিযুদ্ধ আর ভাষা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। ২১-এর কথা স্মরণে রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিজ্ঞাই হবে ভাষা শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। আলামিন হক অহনের প্রতিবেদনে বিস্তারিত। শহরের সব পথ এসে মিশে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শিশু, কিশোর, বৃদ্ধ কে নেই এই শোকের মিছিলে। খালি পা, হাতে ফুল আর শ্রদ্ধায় স্মরণ ভাষা শহীদদের। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের ছিল উপচে পড়া ভিড়। দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। নেতারা বলেন, ভাষা শহীদদের যেমন স্মরণ করে জাতি, সেভাবেই ৭১ এবং ২৪-এর শহীদদেরও ত্যাগকে ধারণ করেই এগিয়ে যাবে বাংলাদেশ। ২৪-এর শহীদদেরকে আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
এবং এই দেশের সকল দল মত পথ সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটাই আজকে 21-এর প্রত্যয়। সবাই যাতে মনে করে যে এই বাংলাদেশের প্রতি তারও দায়িত্ব রয়েছে এবং এই সরকারের সেও একটি অংশ, এবং সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমরা আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। গণতন্ত্রকে ধ্বংস করার মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করেছিল। যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল মুক্তিযুদ্ধকে বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম খুন হত্যার রাজ্য বানিয়েছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ, সেই দেশের সমৃদ্ধি চান সবাই। বিগত 18 বছর ধরে যে অন্যায় অবিচারগুলি হয়েছে, বাংলাদেশের যে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে, সেই অর্থনীতিকে ঠিক করতে হলে আমাদেরকে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। এবার এই ভাষা আন্দোলনের শহীদদের স্মরণের মধ্য দিয়ে এটি আবার প্রত্যয় ঘোষণা করছে আমরা মুক্তিযুদ্ধের মান সম্মান গৌরব অক্ষুণ্ণ রাখবো, এবং 24 যারা শহীদ হয়েছে তাদের মান সম্মান গৌরব অক্ষুণ্ণ রাখবো। ভাষার মাস আমাদের শক্তি যোগাতে সাহায্য করে। অনেক রাজনৈতিক নেতাকর্মীদের ক্ষোভ মাতৃভাষার চর্চা ও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়ায়। প্রত্যেকের ভাষাভাষী ভাষাকে তার শ্রদ্ধা জানানোর মাধ্যমে দেশকে সমৃদ্ধির একটি জায়গায় নিয়ে যেতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত পর্যায়ে বাংলা ভাষার যে যথার্থ চর্চা, সেই চর্চাটা হওয়া উচিত, এবং আমাদের যে আরও বিভিন্ন ভাষাগুলো আছে সেই ভাষাগুলো সংরক্ষণের জন্য আমরা কিন্তু বিভিন্ন সময়ে দাবি রেখেছি। শ্রদ্ধা জানাতে আসা এইসব মানুষ কিংবা রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো পার্থক্য থাকতে পারে আদর্শে ভিন্নতা, তবে এক জায়গায় সবাই এক, সেটি হলো আপোষহীন বাংলাদেশ। আর সেই আপোষহীন বাংলাদেশের কথাই বলে এই মহান 21-এ। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের সংসদ সদস্যরাও। আর এই সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। বিরোধী দলীয় নেতা জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবেই তারা শহীদ মিনারে গেছেন। পরে আজিমপুরে শহীদদের কবরে দোয়া মোনাজাত করেন জামায়াতের আমির। বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর কোনো আমির এবারই প্রথম শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে। সেখানে তিনি 11 দলীয় জোটের নেতাদের নিয়ে মোনাজাত করেন। পরে জামায়াত আমির গণমাধ্যম কর্মীদের জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন তারা। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। পরে জামায়াতের সংসদ সদস্য এবং দলটির শীর্ষ নেতাকর্মীদের নিয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। কবরস্থানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন, কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। পরে জামায়াত আমির বলেন, 47 থেকে এখনও নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছে। নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি, 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। এ সময় আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। আমাদের লড়াই অব্যাহত থাকবে শিশুদের জন্য। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁও কার্যালয়ে গেলে অফিসের কর্মকর্তা কর্মচারীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি। এরপরে একটি স্বর্ণ চাপা ফুলের চারা কার্যালয়ে চত্বরে রোপণ করেন প্রধানমন্ত্রী। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন তিনি। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?
বাঙালির গৌরব ও অহংকারের 21শে ফেব্রুয়ারি আজ শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। 21-এর প্রথম প্রহর থেকেই ফুলে ফুলে ভরে উঠেছে সারা দেশের স্মৃতির বেদী। ভোরে প্রভাত ফেরিতে যোগ দেন শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। ৭৪ বছর আগে রক্তের দামে কেনা হয় বাংলা বর্ণমালা। পলাশ শিমুল ফোটা সেই দিন আজও জাতির কাছে অমলিন। আমি বাংলায় দেখি 21-এর প্রথম প্রহর থেকেই সারা দেশের নানা পথ মিলেছিল শহীদ মিনারে। সূর্যোদয়ের পরপরই প্রভাত ফেরি নিয়ে সমবেত হন সর্বস্তরের মানুষ। পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা নিতে চেয়েছিল, তাদের যারা আন্দোলন করেছিল তাদের স্মরণে আমরা আজকে ফুল দিতে এসেছি, তাদের শ্রদ্ধা জানাতে। আমার বাবা আর আমার বোনের সাথে আমি এই মুক্তি সোপানে এসেছি ফুল অর্পণ করতে ভাষা শহীদদের জন্য। নতুন প্রজন্মকে মাতৃভাষা সম্পর্কে জানানোর জন্য ওকে নিয়ে আসলাম। পুষ্পার্ঘে ছেয়ে যায় শহর বন্দর থেকে প্রত্যন্ত জনপদের সকল শহীদ বেদী। মাতৃভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সূর্য সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানান দেশবাসী। শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস 21শে ফেব্রুয়ারি। দিবসটি স্মরণে সরকারি বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উত্তোলন করা হয় কালো পতাকা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বিভিন্ন শহরে। মাতৃভাষা বাংলা চাই তাই নিয়ে একটা ছবি এঁকেছি, আমার খুব ভালো লাগছে। I am so happy for that reason to be here celebrating and acknowledging what is recognized as international. শুধু একদিনের শ্রদ্ধা নয়, বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং অপসংস্কৃতি রোধে সবাই সোচ্চার হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, এমনটাই কামনা বাঙালি জাতির। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জুলাইয়ের চেতনাকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত আর বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা দক্ষিণ জামায়াতের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, ভাষা আন্দোলনের প্রকৃত ত্যাগ যাদের, সত্যিকার অর্থে তাদের অনেকেই ত্যাগের স্বীকৃতি রাজনৈতিক কারণে দেওয়া হয়নি। জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আদালত সহ বাংলা ভাষাকে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি বলেন, নির্বাচনে 2টি বিষয়ে ভোট হয়েছে, অথচ সরকারি দলের সদস্যরা একটি বিষয়ে শপথ নিয়ে জনগণের রায়ের প্রতি অসম্মান করেছে। সমাজে ন্যায় বিচার ফিরিয়ে আনতে হলে সরকারি ও বিরোধী দলীয় সবারই সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে জানান তিনি। গণভোট যদি না মানা হয়, জনগণ তাহলে সরকারকে মানতে চাইবে না, একটা ভিন্ন ধরনের পরিবেশ হয়ে যাবে। আর নির্বাচন কমিশন শুধু শপথ করেছে যথেষ্ট নয়, যে কোনো ব্যক্তি সংবিধানের অনুযায়ী শপথ দিতে পারে। 36 দিনের মধ্যে একটি ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখানেও কিন্তু যে চেতনা নিয়ে আমরা বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি থেকে জাতিকে বিচ্যুত করার ষড়যন্ত্র চলছে। 21 এই তারিখটাই বাংলা আর বাঙালির জন্য অকৃত্রিম আবেগের। রক্তের দামে কেনা বাংলা ভাষায় কথা বলেন বিশ্বের প্রায় 30 কোটি মানুষ। হাজারো ভাষার ভিড়ে বাংলার অবস্থান সপ্তম। যারা প্রবাসে থাকেন তারাও বাংলার জন্য হন আবেগতাড়িত। আবার ভিন দেশিরাও বাংলাদেশে এসে মায়ের পড়েন এই ভাষার মাধুর্যের। মায়ের মুখের মধুর ভাষা নিয়ে ভাবাবেগের কথা জানাচ্ছেন আহমেদ রেজা। ছবি লুৎফর রহমানের। বরফাচ্ছাদিত কানাডার আলবার্টা শহর, এখানেই বসবাস দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানো মুহতামিম নাইমের। দীর্ঘ প্রবাস জীবনেও তিনি কাটাতে পারেননি বাংলা ভাষার মায়া। একটু সুযোগ মিললেই বলতে চান মাতৃভাষা, আড্ডাটাও দিতে চান ঠিক বাংলায়। কানাডায় বসবাসরত অন্যান্য বাংলাদেশিদের মধ্যেও রয়েছে ভাষার জন্য এমন অতল মায়া। বাংলা আমার কাছে শুধু একটি ভাষা নয়, এটি আমার শেকড়, আমার অনুভূতি এবং আমার আত্মার ঠিকানা। বাংলায় কথা বললেই মনে হয় যেন আমি আবার বাংলাদেশে ফিরে গেছি। সারাদিনের পরে নিজের ভাষায় যদি একটু মারতে না পারি, এটা যে আসলে আমরার ভিতরে কতটা হাহাকার তৈরি করে, আপনারা আসলে বিদেশ না এলে বুঝতে পারতেন না। বাংলার প্রতি নারী ছেঁড়া টান ইউরোপীয় দেশ ফ্রান্স কিংবা দক্ষিণ আফ্রিকাতেও একই রকম।
আমার অনেক ভালো লাগছে যে বাংলা ভাষা শিখছি। বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, সেই উদ্দেশ্য ধরেই আমাদের এই বাংলা স্কুলের সূচনা। বাংলা জানাটা আমাদের বাঙালি বাচ্চাদের জন্য খুবই জরুরি। ভিনদেশ লেখাপড়াও বিদেশি কারিকুলামে। যুক্তরাষ্ট্র থেকেও বাংলার প্রতি গভীর মমতার কারণে বাবা মায়ের ইচ্ছাতেই মাতৃভাষা শিখছে এই শিশু। আমি বনু ইসলাম বাংলাদেশে। আমি জানি না কেন রাইট করতে বাংলা আর রিড করতে বাংলা। আবেগতাড়িত বিষয়টা বাংলাদেশেও কম নয়। পেশাগত কাজে এসে ফ্রান্সের জুলিয়েন শিখেছেন বাংলা, ধারণ করেছেন বাংলার কৃষ্টি সংস্কৃতি। তার কাছে এই ভাষা মায়ায় জড়ানো মিষ্টি অনুভূতি। ৬-৭ বছর বাংলা শিখছি আপনার ভাষা। এই ভাষাটা খুব পছন্দ করি, এমনকি মায়া হচ্ছে আমার সবচেয়ে প্রিয় শব্দ বাংলায়, আর নিরিবিলি, ওই দুইটা খুব পছন্দ করি। বাংলায় লিখতেও পারা জুলিয়েন জানেন ভাষা দিবস অর্জনের পেছনে বাংলার সন্তানদের আত্মত্যাগের গল্প। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সে কথাই স্মরণ করে জানালেন শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা। 1952-তে এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র তাদের ভাষা অধিকার জন্য মিছিল করেছিল। হচ্ছে পাকিস্তানরা তাদের উপরে গুলি করেছিল, আর এই কারণে মানে রক্ত দিয়েছে, মারা গিয়েছে ভাষার জন্য। এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো এই কারণে দেশের বাইরেও সেলিব্রেশন হয়, ফ্রান্সে, ইউরোপে, ইউএসএ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন পুরো বিশ্বের, কিন্তু ভাবাবেগ এবং অর্জনের ইতিহাসের শিকড় এই বাংলা আর এখানকার মানুষের। ৮২৭ কোটি মানুষের এই পৃথিবীতে ভাষার সংখ্যা রয়েছে ৭,১৬৮টিরও বেশি, যার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি যোগাযোগের মাধ্যম সেই ভাষার জন্য রয়েছে আলাদা বিশেষ দিনও, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিগণিত। সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অর্জনটা শুরু হয়েছিল বাংলাদেশ থেকেই, এবং যার জন্য দিতে হয়েছে প্রাণ, অর্থাৎ ভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতি তাদের প্রাণ দিয়েছিল, এবং যা জাতি হিসেবে আমাদেরকে অনন্য গৌরবের স্থানে নিয়ে গেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেনকে গ্রেফতারের দাবিতে রাতেই ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রুমিনের সমর্থকেরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। শুক্রবার রাত 12:15 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যান স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে তার সমর্থকরা রুমিন ফারহানার উদ্দেশ্যে ভুয়া স্লোগান দিতে থাকে। এতে দুপক্ষের মধ্যে ছড়ায় উত্তেজনা। এক পর্যায়ে রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলে প্রতিপক্ষের লোকজন। আমাদের উপরে, আমাদের নেত্রীর উপরে হামলা করেছে এবং আমাদেরকে শান্তি শিষ্টভাবে আমাদের নেত্রীকে শ্রদ্ধাঞ্জলি দিতে দেয় নাই। পুষ্প অর্পণ করতে চেষ্টা করি, সেই সময়ে আবারও তারা গিয়ে জড়ো হয়ে একসাথে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে একপাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আজকে নাকি আওয়ামী লীগের মিছিল হবে, এটাই প্রতীয়মান হয় যে ভারতীয় লোক দিয়ে মিছিল করেছে, সেই জন্য আগামীতে এরকম ভারতীয় লোক আওয়ামী লীগের পকেটে লুকালে আমরা দাঁত ভাঙা জবাব দিব। পরিস্থিতি বেগতিক দেখে হস্তক্ষেপ করেন ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা। পরে কর্মী সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। পরবর্তীতে অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকা অবরোধ করে রুমিন ফারহানার সমর্থকরা। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধের কারণে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা প্রশাসন তারপরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে হলো আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং যদি কোনো কিছু হয়ে থাকে কোনো স্পেসিফিক কি থাকলে সেটা হলো যে তদন্ত সাপেক্ষ পুলিশ প্রশাসন আছে ওনারা দেখবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা, দেশ গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এই মব কালচার, বলছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনী। মন্ত্রী আরও বলেন, যারা এই মব কালচারের সাথে জড়িত তাদের এইসব থেকে ফিরে এসে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সকালে লক্ষ্মীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন মন্ত্রী। মব মানে এটা এমন একটা পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট করা, সুতরাং একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা। বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে গেলে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তো বাধা হতে পারে, সুতরাং যারাই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দিবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। রাতে ভৈরববাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৌলভীবাজার থেকে যাত্রী নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। ভৈরববাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, আর ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক সহ 2 যাত্রী। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় ফায়ার সার্ভিস। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহগুলো। দীর্ঘ সময় দেশের মানুষ গণতন্ত্রকে উপভোগ করতে পারেনি, তবে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ আবারও গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছে, এমনটাই বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় এইসব কথা বলেন তিনি। বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং নানা অনিয়মের মাধ্যমে দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেখান থেকে দেশকে নতুনভাবে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। তবে সরকারের একার পক্ষে সেটি সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। নজরুল ইসলাম খান বলেন, তরুণ ও যুব সমাজ এগিয়ে আসলে দেশ এগিয়ে যেতে বাধ্য। তাই এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মের সহযোগিতার মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। বেশিরভাগ আন্দোলনই গণতন্ত্রের জন্য, মূলত সব আন্দোলনই গণতন্ত্রের জন্য। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, যতখানি ভেবেছি আমরা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে আরবি, ফার্সি সহ নানান ভাষার মিশেলে। তবে বিশ্বায়নের তাড়নায় এই সংমিশ্রণের আধিক্য এখন এমনই যে বাংলার নিজস্ব সত্তা বদলাচ্ছে রূপ। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ের বুলিকে অক্ষত রাখার প্রতিজ্ঞা উচ্চারিত হয় সাধারণ মানুষের মুখে। চিরঞ্জীবী হোক বিশ্বের সকল ভাষা, এই প্রার্থনাও করেন আপামর বাঙালি। আমার দেশের মাটি তোমার পারে ঠেকাই মাথা। এই গান আত্মোপলব্ধির উল্লাসে উদ্বেলিত সব প্রাণ আর জাতিসত্তাকে ভালোবেসে নিজেকে আহুতি দেওয়ার প্রতিজ্ঞা। এই তো বাঙালি, বুক ভরা আবেগ আর অস্তিত্বের প্রশ্নে আগুন ঝরা চিত্ত। বাংলাদেশিদের রুখবে এমন সাধ্য কার? 21শে ফেব্রুয়ারি শব্দগুলো উচ্চারণেই জাগে অহংকার। বিশ্বের বুকে একমাত্র জাতি আমরাই যারা ভাষার অধিকার আদায়ে রক্ত দিয়েছি। তবে এ মহা আত্মত্যাগের পরও বাংলা বর্ণের যথাযথ মর্যাদা কি রাখছি? আধুনিকায়নের তাড়নায় চাপা পড়ছে রক্তে অর্জিত বাংলা, হারাচ্ছে রং, মাধুর্য। আমি যে বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমি বাংলায় গান গাইতে পারছি, এটা তো বড় পাওয়া। সালাম, রফিক, বরকত, ওনারা তো আসলে বাংলিশ যেটা, এটার জন্য আসলে জীবন দেননি। সুন্দরভাবে প্রমিত বাংলা এবং আমার আঞ্চলিক বাংলা দুটোকে রক্ষা করব এবং ভালোবাসবো। বাংলাকে চর্চা করেন যারা, তাদের ক্ষোভ সংস্কৃতিকে দমিয়ে ভাষার সমৃদ্ধি সম্ভব নয়। বাংলার বুকে বাউল, গীতিকার, সুরকার সবার থাকবে সমান পদচারণা, তবেই সমৃদ্ধির পথে এগোবে আমাদের মুখের বাণী। মব সন্ত্রাসের মাধ্যমে উদীচী, ছায়ানট সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে হামলার মধ্য দিয়ে, বাউলদের উপরে হামলার মধ্য দিয়ে, সুতরাং সাংস্কৃতিক চর্চার অবাধ এবং যে মুক্ত পরিবেশ, সেটি আমরা নতুনভাবে দেখতে চাই।
21শে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষার নয়, 1999 সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই বাংলা এখন বিশ্ব মানচিত্রের সকল ভাষার অধিকারের প্রতীক। সবাই চান বুক ফাটা চিৎকারে মায়ের বুলি আওড়াতে। আমরাও আমাদের মায়ের ভাষায় মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। ভালো মতো আমরা বাংলা ভাষা শিখতে পারি না। অনেক পাহাড় অঞ্চল হচ্ছে যে স্কুল অনেক কিছুই আরো অনেক বাড়িয়ে দেওয়া উচিত। বাঙালি শুধু আবেগ দিয়ে নয়, প্রয়োজনে রক্ত চক্ষু দিয়ে ঝলসে দিতে পারে শেকল পরাতে চাওয়াদের। তাই কবি বলেছেন, সেখানে আমি কাঁদতে আসিনি, আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। বিশাল এই জনস্রোতের অভিমুখ কেন্দ্রীয় শহীদ মিনার। বাঙালি জাতি এমন এক জাতি যে নিজের সত্তার ওপর প্রশ্ন উঠলে রেহাই দেয় না এক বিন্দু। মানুষের বুক ভরায় অহংকার সেই কথাটিই মনে করিয়ে দেয়। ভাষা হোক গণতন্ত্র কিংবা মাটির অধিকার, নিরস্ত্র হাতেই বাঙালি বুকের রক্ত ঢেলে নিজের মর্যাদাকে রক্ষা করতে জানে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বাঙালির শোক, শক্তি আর অহংকারের দিন আজ। 1952 সালের এই দিনে ভাষার জন্য প্রাণ বিলিয়ে দিয়ে যারা আমাদের পরিচয় আর অস্তিত্বকে বিশ্বজুড়ে অনন্য করে তুলেছেন, সেই সমস্ত বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে পুরো দেশ। সাধারণ মানুষের পাশাপাশি খেলার মাঠের তারকারাও 21-এর এই চেতনায় উদ্বুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাকিব, মাশরাফি, তামিম থেকে শুরু করে তাসকিন, সুমরাও। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেই সব বীর সন্তানদের যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় 1952 সালের এই দিনে নেমেছিলেন রাস্তায়, ভাষার জন্য বিলিয়ে দিয়েছিলেন নিজের প্রাণ। তাই তো সবার কণ্ঠে এদিন বাজে সেই কালজয়ী গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। দেশের প্রতিটি সাধারণ নাগরিকের মতোই ক্রীড়াঙ্গনের তারকারাও মহান এই দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভাষা শহীদদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা পেসার তাসকিন আহমেদ লিখেছেন, 21 মানে প্রতিবাদ, 21 মানে আত্মমর্যাদার ঘোষণা, 21 মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়। সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে সকল ভাষা শহীদদের প্রতি জানিয়েছেন বিনম্র শ্রদ্ধা। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দেশের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও। সৌম্য সরকার লিখেছেন, রক্তে লেখা যে ইতিহাস তা কখনো মুছে যায় না। 21 আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়। ভাষার জন্য আত্মত্যাগ ও লড়াই করা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লিটন দাস। একইভাবে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন শরীফুল ইসলাম ও তাহফিদ হৃদয়রা। মহান শহীদ দিবসে গভীর শ্রদ্ধা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তারুণ্যের নবচেতনায় 21 রবে সকলের অনুপ্রেরণায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও জানানো হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। কুষ্টিয়ার বাইপাস সড়কে ট্যাঙ্ক লরির চাপায় সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী রুহুল আমিন বাবু, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাবু, কিভাবে দুর্ঘটনা ঘটলো আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ঘটনাই বলা চলে, অর্থাৎ কুষ্টিয়াতে এই যে বাইপাস সড়কে আমি এখন রয়েছি, ঠিক কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে। এখানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, অর্থাৎ একটি গ্যাসের ট্রাঙ্ক লরির সঙ্গে এবং সিএনজি, যাত্রীবোঝাই সিএনজি ছিল, সিএনজি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন কিন্তু স্পট ডেড, অর্থাৎ এই জায়গাতেই নিহত হয়েছে ঘটনাস্থলেই, এবং আরও 2 জনকে খুবই গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সবশেষ যে খবরটি পেয়েছি এবং আমরা সিসিটিভির ফুটেজও যেটা পেয়েছি এবং সেখানে যেটা দেখতে পাচ্ছি, ঠিক চৌড়াশের ওই অংশ থেকে, চৌড়াশের দিক থেকে, চৌড়াশ বর্তল ওই দিক থেকে একটি ট্রাঙ্ক লরি আসছিল ঠিক, এবং তার অপোজিট দিক থেকে এই যে সিএনজিটা এখন দেখতে পাচ্ছেন, যেটা ঠিক এই সিএনজিটা এসে একেবারে সরাসরি মুখোমুখি ট্রাঙ্ক লরির যে গ্যাসের যে ট্রাঙ্ক লরি ছিল সেটির একেবারে সামনে
একটু সামনাসামনি লেগে যায়, যে কারণে আসলে মানে সিএনজির যে গতি সেটিও অনেক বেশি ছিল, যে কারণে যাত্রী বোঝাই যে সিএনজিটা ছিল এটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার কারণে একেবারে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। এবং কিছুক্ষণ আগে হাইওয়ে পুলিশের যারা দায়িত্বে ছিলেন তারা এসেছিলেন, আসার পরে 3 জনের মরদেহ এখান থেকে তারা নিয়ে গেছেন। এবং যে ট্রাকের সঙ্গে যে ট্রাঙ্ক লরির সঙ্গে যে সংঘর্ষটি হয়েছে সেটিও পুলিশ হেফাজতে নিয়েছেন এবং হাইওয়ে পুলিশ সেটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। এবং আরও যে 2 জন হাসপাতালে ভর্তি রয়েছে গুরুতর অবস্থায়, আমরা যতদূর জানতে পেরেছি আসলে এখন পর্যন্ত যতটুকু আমরা শুনতে পাচ্ছি এখানকার স্থানীয়দের মুখ থেকে, যে সেই 2 জনের অবস্থাও অনেকটা আশঙ্কাজনক বলেই আমরা কিন্তু জানতে পারছি। পরবর্তীতে হয়তো এই বিষয়টি জানা যাবে যে তাদের অবস্থাটাও কি। এবং আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, যদিও নিশ্চিত করে না, এই যারা নিহত হয়েছে তাদের বাড়ি পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ খাজানগর এলাকাতেই শোনা যাচ্ছে এমন এখন পর্যন্ত, কিন্তু এখনও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইপাস সড়কের এই জায়গাটিতে কিন্তু মাঝে মধ্যেই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, অর্থাৎ এই জায়গাটি কিন্তু মূলত ট্রাক বা বাসের জন্য উপযোগী, অর্থাৎ বাইরের বা দূরের যেসব পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলো কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করে, যে কারণে কিন্তু এখানে 3 হুইলারগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ বলে কিন্তু সাধারণ মানুষও মনে করছেন। ফিরে যাচ্ছে আপনার কাছে। নিয়ম অনিয়মের বালাই না করে যানবাহন চলাচলের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুহুল আমিন বাবু, তেমন এক দুর্ঘটনার খোঁজখবর জানছিলাম তার মাধ্যমে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাথে চলমান উত্তেজনার জেরে এবার ইউরোপেও সমরাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, আর পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে ইরানে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর অন্যদিকে যুদ্ধের বদলে কূটনৈতিক সমাধানে আগ্রহী ইরান, জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে উত্তাপের জেরে এবার ইউরোপে সামরিক তৎপরতা বাড়ালো যুক্তরাষ্ট্র। কয়েকদিন যাবৎ যুক্তরাজ্য ও পর্তুগালের বিমান ঘাঁটিগুলোয় অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান অবতরণ করতে দেখা গেছে। ইউরোপ ও আফ্রিকার মাঝের কৌশলগত জলপথ জিব্রাল্টার প্রণালীতেও দেখা মিলেছে বিমানবাহী রণতরীর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়ও মিলল ইরানে হামলার ইঙ্গিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, পারমাণবিক চুক্তিতে তেহরানকে বাধ্য করতেই সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, অনুমোদন পেলে কয়েকদিনের মধ্যেই চালানো হতে পারে হামলা। প্রাথমিক টার্গেট সামরিক বা সরকারি স্থাপনা, আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ না হলে আরও বিস্তৃত হতে পারে সামরিক অভিযান। পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছাতে তেহরানের হাতে 10 থেকে 15 দিন সময়সীমাও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে হুমকি ধমকির মাঝে ঠান্ডা মাথায় কূটনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর গলায় বলেন, তাদের পারমাণবিক প্রোগ্রামের কোনো সামরিক সমাধান নেই, এর একমাত্র সমাধান কূটনীতি। আরও জানান, যুদ্ধ কিংবা কূটনীতি যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত খামেনি প্রশাসন। আগামী 2-3 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তির খসড়া তৈরির কথাও জানান আরাকচি। রেজবানা সাইমা, যমুনা নিউজ। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের সাথে এবার তুমুল বিবাদে জড়ালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক রায়ে ট্রাম্প আরোপিত ট্যারিফকে অবৈধ ঘোষণা করেন মার্কিন সুপ্রিম কোর্ট। কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেন ট্রাম্প। বিকল্প আইন ব্যবহার করে প্রয়োগ করেন প্রেসিডেন্সিয়াল ক্ষমতা। আরেক নির্বাহী আদেশে সব দেশের ওপরে নতুনভাবে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। ভুক্তভোগী হবে ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য সহ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিকারী দেশগুলো। সম্প্রতি বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্ক অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের 6 বিচারপতি অবস্থান নেন ট্রাম্পের ট্যারিফ আরোপের বিরুদ্ধে। রায়ে বলা হয়, 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা অসাংবিধানিক। এই আইনের আওতায় ট্যারিফ বিষয়ে একক সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই প্রেসিডেন্টের।
সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে রাগঢাক না রেখেই অসন্তোষ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, বিদেশি স্বার্থকে প্রাধান্য দিয়েছেন বিচারপতিরা, যা জাতির জন্য অসম্মানের। এখানেই শেষ নয়, আদালতের রায়ের পরপরই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। 1962 সালের দ্য ট্রেড এক্সপ্যানশন আইন ব্যবহার করে সব দেশের আমদানি পণ্যের ওপর নতুন 10% শুল্ক আরোপ করেন তিনি। এর ফলে পূর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা দেশগুলোকেও নির্ধারিত শুল্কের পরিবর্তে এখন থেকে 10% বৈশ্বিক শুল্কের মুখোমুখি হতে হবে। ধারণা করা হচ্ছে চুক্তির আগে যে হারে দেশগুলো শুল্ক দিয়ে আসছিল তার সাথে যোগ হবে এই 10%। আমরা কেবল ভিন্ন পথে হাঁটছি। কিছু ট্যারিফ থাকবে, কিছু থাকবে না, তবে 10% সিদ্ধান্ত বহাল থাকবে, যা আমাদের অধিকার। অনেক অর্থ আমাদের দেশে আসবে, তাদের ট্যারিফ দিতে হবে। ট্রাম্প জানান, সেকশন 122 এর আওতায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই আইনের অধীনে 5 মাসের জন্য সর্বোচ্চ 15% শুল্ক আরোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে এই আইন। 5 মাসের সময়সীমা পার হলে এই ট্যারিফ অব্যাহত রাখতে হলে প্রয়োজন হবে কংগ্রেসের অনুমোদন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।